যারা নোবেল পুরস্কার পান সাধারণ পাঠকের চোখে তারা খুব বড় লেখক বা কবি হিসেবে বিবেচিত হন। হঠাৎ করে এই নাটক অনুবাদের দিকে সত্যি কথা বলতে কি দেখলাম যে খুব ছোট্ট, ধরলেই হয়ে যায়। তো লিখতে বসে দেখলাম যে অত সোজা না। থিয়েটার গোষ্ঠী কিন্তু আমার এটা মঞ্চেও এনেছে। আপনি এখন এই মুহূর্তে কি কাজ করছেন? এইবারে নগীব মাহফুজের আত্মজীবনী, এই যে নাম রেখেছি আত্মকথনের অনুরণন। কাজ করেছি তো চাপে, যখনই চাপে পড়েছি তখন লিখছি। বাংলা থেকেও ইংরেজি একটা করেছি, হাসান আজিজুল হকের আগুন পাখি। সুইডেনের লাইব্রেরিতে আমার বই পাওয়া গেছে। আপনার সেই অর্থে মৌলিক কাজ আমরা দেখি না। লেখক হতে গেলে অবশ্যই তাকে অনেক পড়তে হবে, কিন্তু পড়াই হচ্ছে লেখকের আসল শত্রু। বাংলা ভাষায় অনুবাদ সাহিত্য কতটুকু এগিয়েছে বা পিছিয়েছে? না, পিছায়নি তো, একেবারেই এগিয়েছে। শুধু দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিকটকে। আজকে আমরা সচরাচর যা করি, একজন অতিথির সঙ্গে সাহিত্য নিয়ে আলাপ করি, তবে আজকে একটু বলবো পরিসরটা বৃহৎ আকারের। এই জন্য বৃহৎ আকারের, এক অর্থে আজকে আমাদের অনুষ্ঠানে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস থাকবেন, ক্যামিলে হোসে থাকবেন, নাগিব মাহফুজ থাকবেন, ডেরেক ওয়ালকট থাকবেন। অর্থাৎ নোবেল বিজয়ী সাহিত্যিকদের একটা মেলা যেন বসে গেছে। আমি কথাটা হয়তো একটু মজা করেই বলেছি, কিন্তু সত্যিকার অর্থে যা বলছি যে যাদের নাম নিলাম, এইরকম অনেক উঁচু মানের আধুনিক কালের সাহিত্যিকদের নিয়ে যিনি কাজ করেছেন, তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। তিনি আমাদেরকে বিশ্ব সাহিত্যের বিভিন্ন সংযোগ সূত্র ধরিয়ে দেবেন, এমনটাই আশা করছি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আলী আহমদ, আমাদের বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিকটকে। শুরুটা এখান থেকেই করি। এই যে নোবেল বিজয়ী সাহিত্যের প্রতি আপনার একটা আলাদা রকমের ঝোঁক আছে বলে আপনার কাজ দেখে আমার মনে হলো। এই প্রবণতা বা ঝোঁকটা কেন তৈরি হলো? কারণ নোবেল পুরস্কার নিয়ে তো অনেক তর্ক বিতর্ক থাকে। তো এটা আপনি কখন কিভাবে এটা দিকে আগ্রহী হলেন? এটা এই যে কথাটা আপনি বলছেন যে নোবেল জয়ীদের নিয়ে বিতর্ক হয়, আমি নিজেই বলেছি অনেকবার। জোসেফ ব্রডস্কি আর যদি আমরা লিও টলস্টয় ধরি, দুজনেই রুশ সাহিত্যিক। ব্রডস্কির নাম বোধহয় খুব কম মানুষই জানে, তাকে কবিতায় দেওয়া হয়েছিল। অথচ কিন্তু লিও টলস্টয় কিন্তু নোবেল পুরস্কার পাননি, বেঁচে ছিলেন তিনি। তো এরকম একটা শুধু দেখা, অনেক উদাহরণ দেওয়া যায় যেখানে যাদের নোবেল পুরস্কার পেতে পারতেন বলে পাঠক সমাজ এবং সাংস্কৃতিক সমাজ সার্বিকভাবে মনে করেন সেটা হয়নি। অনেক কারণ আছে, সেটার দিকে যাই যদি আমরা সারাদিন যেতে পারি, ওটার মধ্যে যাব না। কিন্তু একটা কথা ঠিক যে যারা নোবেল পুরস্কার পান সাধারণ মানুষের চোখে, সাধারণ পাঠকের চোখে তারা খুব বড় লেখক বা কবি হিসেবে বিবেচিত হন। সবসময় হয়তোবা তারা হননি, বা কিছুদিন পরেই টেকেও না, এমনও হয়েছে। উদাহরণ দিতে পারবো, এখানে আমাদের আত্মঘাতী উদাহরণ দেওয়া যাবে। কিন্তু ওই যে সাধারণ মানুষের কাছে একটি দৃষ্টি আকর্ষণীয় ব্যাপার, সেজন্য আমি ভাবলাম কি যে আমরা আধুনিক তো বটেই, তখনই নোবেল পুরস্কার পান, আধুনিক এবং ভালো সাহিত্যগুলোকে বাংলায় নিয়ে আসি। একটু অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী কথা হবে, কিন্তু আমার মনে যেটা কাজ করেছিল সেটা হচ্ছে আমাদের পাঠক এবং লেখক সাধারণভাবে অনেক পার্থক্য, অবশ্যই অনেক ব্যতিক্রম আছে, বাট সাধারণভাবে এরা খুব নিচু মানের বই লেখেন এবং পড়েন। আমার ধারণা ছিল যে এইসব লেখাটেখা শুরু করলে, আমি শুরু করলে আর অনেকে করবে, এবং আমাদের পাঠক লেখক উভয়েরই মান উন্নীত হবে। সেটা আমার আশা সম্ভবত ব্যর্থ হয়েছে, আমার এখনো পর্যন্ত মনে হয়। কিন্তু নতুন প্রজন্ম লেখক এবং পাঠক তারা কিন্তু ধরেছে। আমরা যে বলি এই যে তেমন একটা চলে না, কিন্তু আবার এইসব বই পড়ে, বোঝে। আমি আলোচনা অনুষ্ঠানে দেখেছি, কথা বলে, যথেষ্ট শ্রোতা আমাদের আছে, পাঠক আছে। সুতরাং কিছুটা তো ফলেছে নিশ্চয়ই। না, অনেকটাই ফলেছে আমি বলবো। আমি অতটা নিরাশবাদী কথা বলবো না, এই কারণে যে যেমন এবছর হান খান নোবেল পুরস্কার পেয়েছেন, তার বই আসছে বেঙ্গল বুকস থেকে। তার আগের বছর অ্যানি আর্নো নোবেল পুরস্কার পেলেন। অর্থাৎ এখন মোটামুটি দেখা যাচ্ছে যে যিনি পুরস্কার পাচ্ছেন তার একদম বেসিক কাজগুলো চলে আসছে বাজারে। ইন্টারনেট হওয়ার আগে আপনাদের হয়তো অনেক ছোট ছিলেন, ইন্টারনেট হওয়ার আগে নোবেল পুরস্কার হলে আমার 4-5টা-6টা কাগজে লিখতে হতো, আর 1 লেখা তো আর 6 জায়গায় দেওয়া যায় না, সুতরাং সারা রাত বসে লিখতে হতো। কিন্তু এখন ইন্টারনেট থাকার ফলে পত্রিকাওয়ালারা নিজেরাই বের করে একটা আর্টিকেল ছাপিয়ে ফেলে,
আগে পড়তে হতো, জানতে হতো। আর এখন যেটা হচ্ছে, এই যেমন ধরুন এবার যে কোরিয়ান লেখক আমাদের বাড়ির কাছের বলতে গেলে, আমার তো এটা করা উচিতই ছিল, কিন্তু আমি দেখলাম যে এত লোক এটা নিয়ে কারাকারি করছে, আমি ভাবলাম যে না, আমি পাঠক হই, এটার অনুবাদ আমি করিনি। যদিও অ্যানি আর্নোর আমার আছে, একটা করেছি ছোট্ট, এখনো প্রকাশ পায়নি, প্রকাশ পেতেও আজকাল সময় লাগে, আর সবার কাছে দেওয়া যায়ও না। জি জি, এটা ঠিক যে নতুন বই পড়ার একটা ঝোঁক তৈরি করতে চেয়েছিলাম, লেখার তৈরি করতে চেয়েছিলাম, আমার খুব আনন্দ লাগে যে সেটা হয়েছে। হ্যাঁ, সেই আনন্দের কিছুটা অংশীদারিত্ব আমিও দাবি করতে পারি এই কারণে যে আমার এখনো মনে আছে, অন্তত 1 দশক বা 1 যুগ আগে আমি পল্টনের ফুটপাত থেকে পাস্কুল দুয়ার্তের পরিবার আপনার অনুবাদে, জি, এবং আমি খুব বিস্মিত হয়েছিলাম যে এই বই অনুবাদ করা আমাদের দেশে। এটা সচরাচর তো আমরা বেস্ট সেলার গুলোই অনুবাদ করি, পাস্কুল দুয়ার্তের নামই তো কেউ এখনো কয়জনে জানে আমি জানি না। জি জি, অথচ কি অসাধারণ। জি, তো এই যে অসাধারণ অনবদ্য অনুবাদ সমূহ আপনি করেছেন, এবং আমি খেয়াল করেছি যে আপনি বেছে বেছে খুব অ্যাস্থেটিক কাজগুলো করেন, অর্থাৎ কাওয়াবাতা, তারপর জাপানের প্রতি বোধহয় আপনার এটা বাড়তি। না, আমি সার্বিকভাবে ওপেন, জাপানি করেছি 2 জন মাত্র, কাওয়াবাতা আর কেনজাবুরো ওয়ে। জি জি, আমি সার্বিকভাবে সাহিত্য ইংরেজির মাধ্যমেই তো প্রধানত বা মূলত, বাট পৃথিবীর ভালো সাহিত্যের সবগুলো অনুবাদ তো করা যায় না, বা করিও না, দরকারও নেই। ইংরেজি অনেক আমি পড়ি, ব্যাপকভাবে পড়ি অনুবাদ, মূলও পড়ি। এবং অদ্ভুত হলো, আমি কোনো কাব্যের অনুবাদ করিনি, আমি কবিতার ছাত্রও না, কিন্তু কবিতা আমার খুব প্রিয় এবং পড়ি। আপনি কবিতা লেখেন না? না, আমি ক্লাস 10-এর পরে আর লিখিনি। ক্লাস 10 পর্যন্ত কবিতা লিখেছি, ঢাকায় পাঠিয়ে দিয়েছি, ছাপা হয়েছে। তারপরে বুঝলাম যে কবিতা লেখে 2 ধরনের লোকে, যারা সত্যিকার কবি, যেমন রবীন্দ্রনাথ ধরুন, কিংবা আমাদের এখানে আপনি রফিক আজাদ অথবা আরো অনেকের কথা বলা যাবে। আর লেখে আর এক ধরনের লোকেরা, যাদের 70 পেরোলেও কৈশোর কখনো উতরায় না। তো এক অর্থে বলা যায় যে আপনি বলছেন যে কবিতা আপনার প্রিয়। আমি বুঝেছি যে কবিতা, আমি কবি নই, আমি এখনো লাইনে লাইন মিলিয়ে লিখতে পারি, জি, শব্দ ভালো শব্দ দিতে পারি, কিন্তু কবিতা হয় না। রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন, প্রাণে প্রাণে যোগ করা, নইলে ব্যর্থ হবে শূন্য গানের পসরা। আমি জানি যে এই লেখা ব্যর্থ, সুতরাং কবিতার দিকে যাইই না। আপনি তো সচরাচর গল্প, উপন্যাসী, ফিকশনই বেশি অনুবাদ করেছেন মূলত, কিন্তু আমার কাছে আপনার একটা বই আছে, ডেরেক ওয়ালকটের একটা নাটক স্বপ্নগিরি। তো এটাও আমাদের পাঠকদের খুব একটা পরিচিত কাজ নয়। ওয়ালকট যে নাটক লিখতেন, আমার মনে হয় এটাও অনেকে জানেন না। ওয়ালকট মূলত কবি তো। জি, মূলত কবি। তো হঠাৎ করে এই নাটক অনুবাদের দিকে, সত্যি কথা বলতে কি, দেখলাম যে খুব ছোট্ট, ধরলেই হয়ে যায়। তো লিখতে বসে দেখলাম যে অত সোজা না, নিজেকে শব্দ তৈরি করতে হয়। আমি শব্দ তৈরি করেছি বেশ, এবং কাব্যাংশের যেটুকু, খুব বড় বড় পরিচালকরা এখানের যারা থিয়েটারের নাটক, ওরা খুব প্রশংসা করেছেন, এবং থিয়েটার গোষ্ঠী কিন্তু আমার এটা মঞ্চেও এনেছে। আচ্ছা, এই ডেরেক ওয়ালকটের বইটি, এটা হলো থিয়েটার, যেটা নামই থিয়েটার, কবির চৌধুরী, আচ্ছা, আব্দুল আল মামুন, হ্যাঁ, ওনারা করেছেন। এইটা হলো একটা দিক। আর একটা হচ্ছে, আমি খুব অবাক হয়েছি, একদিন দেখি একদিন এক ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর আমাকে টেলিফোন করেছেন যে ডেরেক ওয়ালকটের ওই যে বইটা কোথাও পাওয়া যাচ্ছে না। বলি কেন, কি ব্যাপার? বললেন আমরা পাঠ্য করেছি কিন্তু নাই। খবর নিয়ে দেখলাম বাজারে একটাও নাই। পরে খবর নিলাম যে 3টা পাবলিক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, বেগম রোকেয়া ইউনিভার্সিটি এবং যেটা ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, জি জি, এই 3টাতে এটা উত্তর ঔপনিবেশিক সাহিত্য হিসেবে আমার এই বইটা পাঠ্য করেছে। আমার সেটা একটা বড় খুশি লেগেছে। বাহ। তো আপনি এখন এই মুহূর্তে কি কাজ করছেন? বললেন তো এনি আর্নো একটা অনুবাদ করে রেখেছেন, ওটা আসবে পাঠকের কাছে গেছে, প্রকাশকের কাছে, বোধহয় দেরি লাগবে কিছুটা। এখন কাজ করছি প্রকাশকের মানে দেওয়া, কিন্তু আমিও খুব পছন্দ করেছি। নগিব মাহফুজ কিন্তু বাংলায় আমি এনেছি প্রথম। আচ্ছা, 2টো বই করেছি। চোর ও শারমেয় সমাচার খুব চলেছে বইটা। আর একটা হলো খোঁজ। এইবারে দেখি নগিব মাহফুজের, উনি বললেন যে আত্মজীবনী, তো আমাকে বের করে দিল আত্মজীবনীর মতোই, এই যে নাম রেখেছি। আমি এখন চিন্তা করছি হয়তো পাল্টাতেও পারে, যে স্মৃতি কথনের, আত্মকথনের অনুরণন। বাহ। কারণ এটা অনুরণন এই জন্য যে শুধু কথা না, অনেক কথাকে আবার
সম্পাদকরা যোগ করে ব্যাখ্যা করে করেছেন। এবং এই যে সুদীর্ঘ ভূমিকা লিখেছে দক্ষিণ আফ্রিকার হোয়াইট মহিলা, যে উনি এত সুন্দর এবং এত শক্ত যে উনি নগিব মাহফুজকে খুব উঁচু মানের লেখকদের খুব উঁচুতে স্থাপন করতে চান। এটা পড়ে আমি খুব সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। তো সেইটা ধরেছি, আমার ভালোও লাগছে, কিন্তু কষ্ট হচ্ছে। এটা কাদের জন্য করছেন এই কাজটা বলা যাবে? হ্যাঁ, বেঙ্গল বুকস আমাকে বলেছে আপনি একটু করে দেন। আচ্ছা, তো সেই জন্য করছি, ওদের জন্যই। মিথ্যা তো আর কেউ দেওয়া ঠিক হবে না। না, কারণ বেঙ্গল বুকস সম্প্রতি অনেকগুলো আত্মজৈবনিক কাজ করছে। আমাকে বলছে যে অনেক করব, আপনি এটা করেন, তারপরে দেখি আরো করতে হবে। আমার একটা মানে কৌতূহল, এটা অন্যভাবে নেবেন না আশা করি। সেটা হলো যে আমি অনুবাদকেও একটি সৃষ্টিশীল এবং মৌলিক কর্মের মতোই গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু আপনার কাজের ধারা দেখে আপনার একটা প্রবন্ধের বই আছে বিশ্ব সাহিত্যের। হ্যাঁ, আপনি তো বেশ দেখেছেন, খবরটা নিয়েছেন। তো সেই বইটাতেও আপনার কথার সঙ্গে মিল পেলাম যে এক সময় আপনাকে, ধরুন নগিব মাহফুজ নোবেল প্রাইজ পেয়েছে, আপনাকে একাধিক লেখা লিখতে হয়েছে তাকে নিয়ে। ওই বইটাতে ওই রকম আছে, একই লেখককে নিয়ে 2-3টে করে লেখা আছে। এবং আমি খুঁজে দেখেছি যে আপনি যে বইটা অনুবাদ করেছেন তার বাইরে অন্য বই নিয়েও আলোচনা করেছেন। আমার আরো অনেক বই আছে। আবুল হাসনাত ভাই খুব সাংঘাতিক কঠোর সম্পাদক। তো উনি আমার সব লেখা নিয়ে, আমি তো দেই না, আমি আবার কঠোর লেখক যে কিছুতেই প্রকাশ করতে দেয় না। তো আমার ওয়াইফের সাথে যোগাযোগ পরিচয় ছিল, বলে যে ভাবি আপনি দেন। তো তার কাছ থেকে $1 নিয়ে গেছে। তো বেছে এই করে দেবী একটা বই করেছে। তার ইচ্ছা ছিল আরো একটা বই করবে, উনি তো মারা গেলেন অসময়ে। তার মানে আরো একটা বই করার মতো রসদ আপনার কাছে আছে। কাজে আমরা শীঘ্রই আরেকটা প্রবন্ধের বই পাবো। আমি বেঁচে থাকতে বোধহয় না, কারণ আমার ধরা হবে না কখনো। কেন? আমি একেবারে চরম অলস। লেখকের তো অনেক দোষ গুণ থাকে, আপনার কাজের পরিমাণ কিন্তু আপনার এই কথার সাক্ষ্য দেয় না। কিন্তু কাজ করেছি তো চাপে, যখনই চাপে পড়েছি তখন লিখছি। ফলে আমার যে কটা লেখা একটাও আমার বেস্ট আসলে না। আচ্ছা, অনুবাদগুলো ইংরেজি বাংলা দুটো ভাষা ভালো করে শিখেছিলাম, এটা খুব দ্রুত তাড়াতাড়ি করতে পারি, বেশি কষ্ট হয় না। আমি বাংলা থেকেও ইংরেজি একটা করেছি, হাসান আজিজুল হকের আগুন পাখি, দ্য ফায়ারবার্ড নামে। আচ্ছা, আমি এই দুইটা ভাষায় সহজ বোধ করি, কিন্তু একটু অলস লেখকের, ওরা একজনে যা লেখে। মানে উইথ ডিউ রেসপেক্ট, এটার সঙ্গে আমি একমত না। আপনি যে ধরনের কাজ করেছেন আপনি নিজেই জানেন যে অত্যন্ত দুরূহ কাজ করেছেন। আপনার কাজের সংখ্যা কম, কিন্তু কাজের গুণের জায়গা থেকে বিচার করলে আমি বলবো অনেক কাজ আপনি করেছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে পাঠকরা সব আপনার শ্রেণীর নন, ফলে এটা অনেকে জানেই না হয়তোবা। তো আমি একদিন বলছিলাম যে আমাকে চিনিই না, তো অনেক শ্রোতা ছিল, বলে না আপনার কাজের জন্য আপনাকে আমরা চিনি সবাই, হয়তো সামনাসামনি দেখা হয়নি। হ্যাঁ, বোঝা গেল যে বেশ কিছু লোকেরা পড়েও আসলে না পড়লে। আপনি বলছিলেন যে আপনার একাধিক বইয়ের তো একাধিক সংস্করণ হয়েছে। ওটা ওই বিক্রি হয়ে গেছে, ওদের টাকা হয়, আমাদেরটা দেওয়া লাগে না। সেটাও অন্য প্রসঙ্গ, কিন্তু আমি বলছি যে বিক্রি হয়েছে মানে পাঠকের কাছে না, পাঠকরা পড়ে, এটা আমি টের পেয়েছি। আমি যতদূর, এবং বিদেশের কেমন করে যেন, বিদেশি একেবারে ধরেন সুইডেনের লাইব্রেরিতে আমার বই পাওয়া গেছে। আমি কিছু অবাক হয়েছে যে এটা কিভাবে হয়। আমার নিজের বোন ওখানে থাকে, ও বলছে যে আমার বই দেখেছে, অমুক বই সমুক বই ইত্যাদি। তো ভাবলাম যে নোবেল একাডেমি তুমি এসেছিলে পথের ভুলে, এরকম একটা কিছু হবে। এমন হতে পারে নোবেল একাডেমি তাদের নোবেল জয়ী লেখকদের অনুবাদগুলো সংগ্রহ করেছে, হয়তোবা সেটা হতে। তো আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে আপনার সেই অর্থে মৌলিক কাজ আমরা দেখি না, মৌলিক কাজ কিছু প্রবন্ধ ছাড়া। জি জি। আর ওই যে একটা প্রবন্ধটাও তো প্রবন্ধ, বিশ্ব সাহিত্যের আঙিনায় একটা ছোট গল্প লিখবো করে অনেকদিন ধরে ভাবছি, লিখছিলাম 8-10 পৃষ্ঠা। আজকেই হঠাৎ খোঁজ করলাম, দেখি কোথাও নাই। মানে আমি ল্যাপটপে লিখি, হারিয়ে গেছে হয়তো বা কিভাবে, এটা পাওয়া যাচ্ছে না। কিছু গল্প, আর ওই যেটা স্বাভাবিক যে কোনো লেখক উপন্যাস লেখার কল্পনা সবাই করে, আমার ক্ষতিটা হয়েছে অথবা উপকার হয়েছে কোথায়। আমি নগিব মাহফুজের তো কিছু পড়েছি, অল্প, ওনার লেখা বড় লেখাগুলো পড়েছি। উনি এক জায়গায় বলেছিলেন যে লেখক হতে গেলে অবশ্যই তাকে অনেক পড়তে হবে, কিন্তু তারপরে বললেন কিন্তু পড়াই হচ্ছে লেখকের আসল শত্রু, তাকে আর লিখতে দেয় না। তো এখন আমি শেষাংশটা নিয়েছি, পড়তে পড়তে বিশ্বাস করুন
আমার বই পড়ছি, বেশ পড়ছি এখনো। আমি সবসময় বই পড়ি। আমি পড়তে পড়তে ক্ষতিটা আমার কি হয়েছে, শিখেছি ভালো বই কেমন লেখে। ক্ষতিটা হয়েছে এই যে আমি ওর ধারে কাছেও যেতে পারবো না, সেই জন্য আমার ধরা হয় না। আচ্ছা, অনুবাদ করি, সেফ। ওজা বলেছে ওইটা বাংলায় দিয়ে দিলাম, অথবা ওজা বলেছে সেটা ইংরেজ দিলাম। আমি ওর ধারে কাছে যেতে পারবো না, এই জন্য আমার উপন্যাস জাতীয় জিনিস ধরা হয় না। একটা দোষ তো কাউকে দেওয়া লাগবে, তাই দিলাম। আচ্ছা, সেটা হলো আরেকটা জিনিস আপনার প্রতি আমার জানার কৌতূহল। আপনি বলছিলেন যে আপনার বইপত্র বা আপনার পাঠক প্রিয়তা নিয়ে আপনার একটু হয়তো সন্দেহ আছে, যেটা আমি একমত না। তো অন্য আরেকটা জায়গায়, যেমন আপনি যেমন নোবেল বিজয়ী সাহিত্যিকদের নিয়ে অনেক কাজ করেছেন, আমাদের অনুবাদ সাহিত্য নিয়েও একাধিক পুরস্কার আছে, রাষ্ট্রীয় পর্যায়েও আছে, আবার বেসরকারি পর্যায়েও আছে। তো এই সব পুরস্কারের জন্য আপনি কখনো বই জমা দেননি? ভেরি ইন্টারেস্টিং। আমি কখনোই এটা দেওয়ার চিন্তা করিনি। এটা ওই যে পাত্তা দিই না তা না, পাইলে তো ভালোই লাগে, টাকাও দেয় কিছু। জি। সেই জন্য গতবার একজনে বলে, আমি হঠাৎ করে ভেবেলাম হ্যাঁ তাই তো, খারাপ কি, বলে আপনি 2-3 জনকে টেলিফোন করেন। আমি করেছি, পরিচিত লোক যতজনে বলেছে হ্যাঁ দেবো, কিন্তু সবাই তো দেয়নি, কিন্তু দিয়েছি। অদ্ভুত হচ্ছে, আমার লেখার আমার জন্য রেকমেন্ডেশন সর্বাধিক ছিল অনুবাদ শাখায়। জি। কিন্তু পুরস্কার তো আমি পাইনি, দেখতেই পাচ্ছেন। লোকেরা বলে এটা ডলারের পুরস্কার, চলে গেছে সেদিকে। আমি পাইনি সবচেয়ে। এবং সেখানে আমাকে, ওইখানে একজন ছিলেন ইন্টেলেকচুয়াল লোক, আমাকে নিয়ে ঝগড়া করেছেন, বলছে আচ্ছা উনি পরে পাবেন, কারণ উনি হয়তো অন্য জায়গায় কমিটেড, সেই জন্য পরে পাবেন। পরে তো আর পেলাম না। এবার যাকে দেওয়া হয়েছে হাবিব, যে হাবিব, ও খুব ভালো লেখক এবং ভালোই, বিশেষ করে ওর সিয়েন আনিয়স নিঃসঙ্গতার 100 বছর, ওইটা নিয়ে হাবিব আমার খুব ভালো পরিচিত। ও বলেছিল ভাই আপনি করেন। আমি বলে আমার আর ইচ্ছে করে না, তুমি করো। ও করলো এবং ভালোই হয়েছে বইটা। এইবার দিয়েছে, আমি খুশি, এবং ওকে আমি ব্যক্তিগতভাবেও ধন্যবাদ দিয়েছি, কারণ ও পাওয়ার মতো লোক। কিন্তু সবসময় পাওয়ার মতো লোক হয় না। তার আগের বছর আমার ভোট বেশি ছিল, আমি বোধহয় পাওয়ার জন্য একেবারে অনুপযুক্ত না, কিন্তু আমাকে তো দেয়নি, সে কিছু করার তো নাই, আমি তো পুরস্কার দেই না। এবং আমার ধারণা আপনি দিলে আপনি আমাকে হয়তো এখন দিতেন, যেহেতু চিনলেন। অর্থাৎ আপনার চেনাশোনা থাকতে হবে। আপনাকে চেনার আগে আপনার লেখাকে আমি চিনি। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা বিষয়, এই আপনি জিএইচ হাবিবের নাম বললেন, তা আমি আপনার কাছ থেকে, আমি মনে করি যে আমাদের যে কজন প্রাজ্ঞ অনুবাদক আছেন, প্রবীণ অনুবাদক আছেন, আমি শুধু বয়স অর্থে বলছি না, অভিজ্ঞতার অর্থেও বলছি, তার মধ্যে আপনি অন্যতম। তো আপনার কাছ থেকে আমি আমাদের বয়সও বলতে পারেন, কারণ যারা সিনিয়র ছিলেন প্রায় সবাই মারা গেছেন অথবা ইনভ্যালিড হয়ে গেছেন। আমি একটু বিনয় করে অন্যতমটা বললাম, একদম একক বললাম না। তো আপনার কাছ থেকে আমি আমাদের অনুবাদ সাহিত্যের একটা মূল্যায়ন আশা করছি। বাংলা ভাষায় অনুবাদ সাহিত্য কতটুকু এগিয়েছে বা পিছিয়েছে? না, পিছায়নি তো, একেবারেই এগিয়েছে। আমার সবচেয়ে ভালো লাগছে যে অনুবাদ সাহিত্য এখন এখানে স্বীকৃতিপ্রাপ্ত, অনুবাদ সাহিত্য, এবং ভালো হয়, এবং ভালো ভালো বই ভালো ভালো অনুবাদকরা করেছেন। দুর্ভাগ্যক্রমে আমি একজন অনুবাদকের এই বেঙ্গল বুকস থেকেই তার বই বেরিয়েছে কয়েকটা, আমি সেদিন একটা আলোচনা অনুষ্ঠানে কথা বলেছিলাম, নাম বলা এখানে কি অ্যাডভার্টাইজমেন্ট হয় কিনা সেদিন হয়তো বলছি না। সেই অনুবাদক খুবই ভালো। আমি বলছিলাম যে এরকম যদি 10টা অনুবাদক বাংলাদেশে থাকতো, তাহলে এখানে অনুবাদ সাহিত্যের চেহারাই পাল্টে দেওয়া। আমার মনে হয় ভালো যে কোনো কিছুর নাম বলা যেতেই পারে। হ্যাঁ, তাহলে পাঠকরাও ঋদ্ধ হবেন, জানতে পারবেন। নাম হলো কি যেন, ওই যে এই মুহূর্তে মনে বার্ধক্য ধরে যাচ্ছে বোধহয়, আচ্ছা মনে আসলেই বলবো। আমি তার অনুবাদের ভক্ত এবং আলোচনা করেছি, আমি একক আলোচক ছিলাম। জি। এই বেঙ্গল বুকসই পাবলিশ করেছে। যে আমরা এগিয়েছি না পিছিয়েছি? না, এগিয়েছি অনেক। অনেকে এখন অনুবাদ করেন এবং অনুবাদের একটা বিরাট পাঠক শ্রেণী তৈরি হয়েছে, যারা ভালো বই পড়তে চায় কিন্তু যথেষ্ট ইংরেজি জানে না, যেটা পড়ে খুব ভালো করে বুঝবে। তো সুতরাং বাংলায় ভালো অনুবাদের তারা অপেক্ষা করে, এবং সেটা হয়, এটা খুবই ভালো লক্ষণ। অনুবাদের বই বাজার বেড়েছে, চলেছে বেশি, পাঠক বা অনুবাদক কতটা পান কি না পান সেটা বড় কথা না, এটা আমাদের সাহিত্যের জন্য খুব শুভ লক্ষণ। আমি আশা করব
আমাদের ভালো অনুবাদকরা আরও এদিকে এগিয়ে আসবেন। কিন্তু এর সাথে খারাপ তো আছে, সেটা হচ্ছে যখন জোরে স্রোত বইতে থাকে খালে, তখন ওর সাথে অনেক ফেনা পানা কচুরি পচা জিনিসটা হয়। এখন অনুবাদেও সেইটা হচ্ছে। অনুবাদকের না, এখানে তো নাম বলা যাবেই না। ওই লেখকরা তো বলছিলাম যে যার দিলওয়ার হাসান, জি দিলওয়ার হাসানের বই আমি পড়েছি, তন্ন তন্ন করে পড়েছি। অসাধারণ ভালো অনুবাদ করেন এবং পরিশ্রম করে। তো আমি আবার ঠিক করছি ওর একটা দোষ ধরবই না, আমি দিলওয়ারকে ভালোবাসি। একটা শব্দ বলেছিলাম যে এটা তুমি এরকম না লিখে এরকম লিখলে, ধর আমার খুবই ঘনিষ্ঠ, সেই জন্য নয়, ঘনিষ্ঠ এই জন্য যে হওয়ার যোগ্যতা আছে। খুবই ভালো ভালো কাজ করে, খুব ভালো লেখে এবং শক্ত শক্ত বই সুন্দর সহজবদ্ধভাবে সে করতে পারে। আমি সম্প্রতি পড়েছি সিঙ্গারের সিঙ্গার, ওইটা নিয়েই আলোচনা করলাম আমি সেদিন। তো সিঙ্গার আত্মজীবনী 3টা পার্ট, একটা থার্ড পার্ট যেটা ওইটা অনুবাদ করেছে, ওইটাই সেদিন আলোচনা করলাম। আমি, প্রকাশক ছিলেন ওখানে, জি প্রকাশক ছিলেন, দেলোয়ার ছিল আর অন্যান্যরা ছিল। খুব সুন্দর করেছে, খুব ভালো করেছে। ভালো ভাষা, জড়ো ভাষা নয়, ভালো ভাষা। কিন্তু ভালোবাসা তো এর চেয়ে আর সহজ করা যায় না। সহজ করে বলতে মরে বলো যে, সহজ কথা যায় না বলা সহজে, রবীন্দ্রনাথ। জি জি। তো সেরকম সহজে তো অত বলা যায় না, কিন্তু দেলোয়ার খুব যতদূর সম্ভব সুন্দর করে করেছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর হাবিব ভালো ছেলে, হাবিবকে নিয়ে আজকে এখানে আলোচনা করার কথা না, কিন্তু যোগ্য ছেলেই পুরস্কার পেয়েছে, এতে আমি খুশি। গত বছর হয়তো সেটা হয়নি। সেই পুরস্কার নিয়ে তো কিছু জটিলতা এখন তৈরি হয়েছে, সেটা নিয়ে আবার ফেসবুকে কারা লেখে, আমি ওখানে লিখেছি, কেন লিখবো না। আপনি পুরস্কার দিবেন, একজনকে ঠিক করলেন, একটা বোর্ড আছে, শেষ পর্যন্ত ডিজি আছে, দেওয়া হয়ে গেল, ঘোষণা হলো, হঠাৎ করে বলে যে না এটা স্থগিত। এটা কি মানুষের, সাধারণ মানুষের সাথে চালাকি? এটা একেবারেই উচিত হয়নি। বাংলা একাডেমির অবস্থানটাকে অনেক নিচে নামিয়ে দেওয়া হয়েছে। আমি আশা করব ভবিষ্যতে বাংলা একাডেমির কর্ণধাররা এবং তার উপরে যারা কর্ণধারণ করে আছেন, এরা সবাই যেন এই দিকটা বিবেচনায় রাখেন যে এমডি করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে কোনো খেলো কাজ করা যায় না। আমি খুব ক্ষুব্ধ এটা এরকম করা হয়েছে। জি, একটা তো আমার পুরস্কার পাওয়া বোধহয় পিছিয়ে গেল 1 বছর, অথবা দিবেই না। আপনার কাজই আপনার পুরস্কার। আমরা চেষ্টা করি, আমাদের মতো যে 2-4 জন পাঠক আছে, আশা করি তাকে আপনি পুরস্কার হিসেবে গণ্য করবেন। একটা হচ্ছে ট্রান্সলেশন ইন, নিশ্চয়ই অনুবাদ তত্ত্ব সম্পর্কে আমার চেয়ে অনেক ভালো জানেন। আর একটা ট্রান্সলেশন আউট, হ্যাঁ, অর্থাৎ মাতৃভাষা থেকে অন্য ভাষায় করা, অন্য ভাষা থেকে মাতৃভাষায় করা। আপনি দুটোই করেছেন, যেটা আমরা সাধারণত অন্য ভাষা থেকে, মূলত ইংরেজি থেকেই বাংলায় করি। তো বাংলা থেকে ইংরেজি আমরা সেই অর্থে ওরকম করি না, ওই চর্চাটা আমাদের খুব কম। কারণ হলো কি, বাংলা মাতৃভাষা তো, ভুলটুল হলেও লিখে দেওয়া যায়, কারেকশন করার লোক আছে। ইংরেজিটা আপনি ইউ হ্যাভ টু ভেরি ভেরি কনফার্মড অফ ইয়োরসেলফ। এবং আপনি যেটা করেছেন হাসান আইজুল হকের অত্যন্ত শক্ত বই, আপনার ভাষায় জটিল এবং বেশ কঠিন দুরূহ একটা বই, যেটা অনুবাদ করা প্রায় অসম্ভব, আগুন পাখি। হ্যাঁ, তো এই অনুবাদটা আমি আবার বলবো যে আপনার অন্য ভাষা থেকে বাংলায় অনুবাদের যে ধরনের একটা কন্ট্রিবিউশন আছে, আবার বাংলাকে, আমাদের বাংলার প্রধান সাহিত্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট নিতে পারলে বিশ্ব সাহিত্যে আমরা পরিচিত হই। জি জি জি। এখানে কিছু সমস্যা আছে। আমি যেমন আমার সাথে খুব খুব ভালো সম্পর্ক ছিল আমাদের আরেকজন বড় ঔপন্যাসিক, কে বলেন তো, উনি বাংলার অধ্যাপক ছিলেন। আচ্ছা, ইলিয়াস কথা বলছেন আপনি? ইলিয়াস ভাইয়ের তো মূলত উপন্যাস দুটো, ছোট গল্প আছে অনেকগুলো। মুশকিল হচ্ছে ওনার আর এক ভাই শিক্ষিত, উচ্চশিক্ষিত, এবং খালেকুজ্জামান ভালো কাজও করেন। এখন উনি আছেন, এখন হঠাৎ করে রাস্তা দিয়ে ধরে করতে পারি না। আমি গত পরশু চিন্তা করেছি যে খালেকুজ্জামান ইলিয়াসের সাথে কথা বলবো, যে আপনি হয় করেন, না হয় আমাদের করতে দেন। আচ্ছা, সেটা তারপরে উনি করুক না। উনিও ভালো, উনি ইংরেজির অধ্যাপক, ইনফ্যাক্ট আমার মেয়েও ওনার সঙ্গে কাছে পড়েছে। খালেক ভাই করলেও হয়, কিন্তু অন্তত এই মুহূর্তে এটা আমরা করতে পারি। আর একটা বাংলায় করেছিলেন আর একজন, আমি দেখেছি, সেটা আমাকে একদিন প্রথম আলোর মতি ভাই দিয়েছিলেন বইটা পড়তে। সেটা হচ্ছে ওই যে সারেং বউ। জি। এই আর তো আমাদের খুব, কিন্তু শওকত ওসমানের মতো লেখক
আমাদের তো আছে অনুবাদ আছে, হতে পারে। কৃতদাসের হাসি সম্ভবত আমি পড়েছি ওই জি, জি। সময়ের কৃতদাসের হাসি, তখন আমাদের আলোচনার বিষয় ছিল, আলোচনার মতোই সেটা। মানে আমি এই প্রসঙ্গটা তুলেছি একটা না, খুবই দরকার উদ্দেশ্যমূলক অর্থেই, যে আপনাকে একটু উস্কে দেয়া, আমাকে। যে বাংলা আমি থেকে আপনি ইংরেজি আরো ওই কিছু যে কাজ। আপনি যে বলেন, আমি আবার ইংরেজি ধারণে এটার ব্যাকরণটা করি, আমি উস্কিত আছি ইতিমধ্যে। উস্কায়িত হওয়া উচিত, আমি উস্কায়িত আছি। আমাকে ভালো বাংলা বই দেন। আমি চিন্তা করছিলাম জি যে একটা বই করছি, এটা একটা অ্যাক্সিডেন্টাল মনে হয়। জি জি এটা অবশ্য ইতিহাস আছে। হাসান ভাই খুব ছোট গল্পকার হিসেবে খুব বিখ্যাত ছিলেন। জি আমার সাথে খুব ঘনিষ্ঠতা ছিল, বয়সে পার্থক্য ছিল। আমি বললাম, হাসান ভাই, উপন্যাস না লিখলে বড় লেখক হয় না, পৃথিবীতে পরিচিত হওয়া যায় না। অবশ্য তার পরের বছরই ছোট গল্পে কানাডার উনি পুরস্কার পেলেন। হাসান ভাই বলে, আমি উপন্যাস, ঠিক আছে। উনি আমাকে বললেন এরপরে কিছুদিন পরে, আমি উপন্যাস লেখা শুরু করছি। আমি বলে, ভালো, আমি অনুবাদের জন্য তৈরি আছি। বলে, আমি শেষ করলাম, আমি অনুবাদ ধরবো, কালকে পাঠিয়ে দেন। অনুবাদ করেছি। এখন আফটার অল উনি বই লিখেছেন। সমস্যা যেটা হলো, প্রায় অননুবাদনীয়, যদি শব্দটা এরকম বলি। জি জি আঞ্চলিক শব্দ অনেক, যেটা বাংলায় নাই। জি জি হাসান ভাইকে বললাম যে আমার একটা ডিকশনারি দেন, অর্থাৎ ওই শব্দগুলো আন্ডারলাইন করে করে ওনার কাছে পাঠালাম। উনি আমাকে একটা কয়েক পৃষ্ঠার অর্থ বাংলায় কি দাঁড়ায় এটা দিল। তারপরে করলাম। করার পরে দায়িত্ব দুজনেরই। হাসান আজিজুলকে অনুবাদ করেছি, এই আমার এক দায়িত্ব। আমি কোনো ভুল করেছি কিনা, ওনার দায়িত্ব ওনার কথাটা গেল কিনা। তো আমরা এখানের বড় বড় যারা আছে তাদের প্রায় সবাইকে দেখিয়েছি। ভালোই ভালোই। এখন আমাদের দেশে ভালো বলা হয়তো বোঝা যায় না। শেষ পর্যন্ত হাসান ভাই একা, আপনি জানেন যে জাহাঙ্গীরনগর, ওনার রাজশাহী ইউনিভার্সিটিতে আর একজন সনদ কুমার সাহা, তাকে দিলেন। সনদদা উনি একটা এটার ওই উনি এটা, হ্যাঁ, উনি এটা না, উনি ইয়েই করলেন, সমালোচনা করলেন, এডিট না, সমালোচনা করলেন। বইয়ের অনুবাদ নিয়ে কোনো অনুবাদকে ভালো বলেছেন, বাট উনি নামকরণ নিয়ে বললেন যে হুবহু একেবারে দ্য ফায়ারবার্ড না রাখলে চলতো, এটা ঠিক আছে, বাট অন্যরকম করা আছে। উনি 3-4টা নাম বললেন। ফিনিক্স, সেটা তো, হ্যাঁ, সেটা তো ওনার বলার অধিকার আছেই। জি জি এবং সেগুলো ভালোই বলেছেন। সনদ কুমার সাহার মতো লোক বলেছে, ভালো বলেছে, কিন্তু নাম আপনার ইচ্ছা। জি অর্থাৎ একটা নাম করেছি, ছাপা হয়েছে, ছাপার আগে উনি বললেন হয়তো একটা রাখতেও পারতাম, এমন তো রিজিড কিছু না। এই আর হাসান ভাই সব কিছু পড়ে উনি নিজে পড়লেন, আমি পড়লাম। ওনার বোনও একজন অধ্যাপক ছিলেন, ওনার বড়, দেখলেন। আরো অনেকে দেখলেন, মঞ্জুরকে দেখালাম। মঞ্জুর আমার বন্ধু, কিন্তু সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আর এরকম কেউ দেখালো, হয়তো সামনে বসে খারাপ বলে না, বা কিছু ভালোই বলেছে সবাই, এটাই হবে। বা এখন আমরা প্রত্যাশা করব আপনার কাছ থেকে, আমাদের শওকত ওসমান থেকে শহীদুল জহির পর্যন্ত। জহির আমার খুব ঘনিষ্ঠ ছিল, আমার জুনিয়র, কিন্তু ওর বই আমি শুনেছি, আমার সাথে দেখা হয়নি। এক ভারতীয় অরিজিনাল বাঙালি ভদ্রলোক বিদেশে থাকেন, উনি নাকি নিয়ে গেছে, যে উনি বলছে আমি ইংরেজি করব। তাহলে দ্বৈত কাজ করার কোনো মানে হয় না। শহীদ বেঁচে থাকলে আমি ওকে বলতাম, তোমার একটা, ও জানে যে আমি ইংরেজি মোটামুটি জানি, তাহলে বলতাম। কিন্তু ও যেহেতু বেঁচে নাই, আনফর্চুনেটলি ফর আস, থাকলে আরো অবদানও দিতে পারত। আপনি যদি আরো আমাকে ভালো বই দিতে পারেন, একটা ছোট্ট, এটা বোধহয় দর্শকদের জন্য বলা উচিত না, ছোট হলে ভালো হয় আর কি, বড় অনেক। যেমন এই নগিব মাহফুজের, যেটার জন্য সবচেয়ে বেশি পরিচিত উনি, কায়রো ট্রিলজি, বিশাল বড় ঢাউস, এইরকম ঢাউস 3টা, জি, বা 3টাই পড়েছি। অসাধারণ একটা সময়কে এমন ভাবে ধরে এনেছে। এবং এখন তার আরেকটা বই যে করছি, সেইখানে ভূমিকায় আছে, ওই গেছিল কায়রো আলাপ করতে, সবাই বলছে না, ওনাকে আমরা বড় লেখক মনে করি না। উনি দেখেন কি সব ছবি এঁকেছে, কি ছবি, লেখক হচ্ছেন, হার্ভার্ডে বক্তৃতা হচ্ছিল। আচ্ছা, ন্যাডিন গডিমার, যিনি নোবেল পুরস্কার, বলে দেখেন এইখানে দেখিয়েছে এই স্ত্রী স্বামীর সঙ্গ ছাড়া বাইরে যাওয়ার তার কোনো পারমিশন নাই, মেয়েগুলা কোথাও বেরোতে পারবে না। এই ছবিটি তিনি পৃথিবীর কাছে দিলেন। উনি কি বলতে চান? তোমরা বলে যে আপনারা রাগ করেন না, উনি তো এখানে ওকালতির কাজ করেন না, সমাজকে তুলে ধরেছেন। এবার আপনারা আন্দোলন করুন, আপনারা কথা বলুন, এই হলো বাস্তব। নগিব মাহফুজের ব্যক্তি জীবনে কি আছে, তার 2টো মেয়ে আছে, কই সে মেয়েরা তো বেরোয়, ঘুরে বেড়ায়। উনি এই যে বন্দি শিবিরে যারা আছে তাদের মুক্তির জন্য তাদের বন্দিত্ব দেখিয়েছে বলে, তারপরে থেমে হার্ভার্ড ইউনিভার্সিটিতে
জি, আলী আহমদ ভাই, আপনার সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগছিল। লাগারই কথা, আপনি একজন প্রাজ্ঞ মানুষ, কিন্তু আমাদের তো একটা সময়ের সংক্ষিপ্ততা, সময়ের সীমা আছে, সেই কারণে আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে। আপনাকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার আমি জন্য। ধন্যবাদ জানাচ্ছি। একটু বোধহয় চালাকি হয়ে যায়, তবু বলি এতটা সময় দেবেন আমি ভাবতে পারিনি। আমরা সময় দেইনি, আপনি সময়, আমরা পারলে আরো সময় আপনার সঙ্গে ঠিক আছে, কাটাতে সীমা তো পারতাম। থাকবেই। জি, অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা দেখছিলেন বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিগ টক। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।